হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা পরিবারের সবাইকে স্বাগত জানাই। আরো একটা নতুন ভিডিও আমরা শুরু করতে চলেছি। এই ভিডিওতে প্রথমত আমরা আলোচনা করব কি আব্দুর রাজ্জাক সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ইতিহাসের আমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে পর্যটকদের বিবরণীতে ভারত, মানে পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষকে কেমন ভাবে দেখা হয়েছে, বিশেষ করে মধ্যযুগে যে সমস্ত পর্যটক এসেছিলেন তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ 5জন পর্যটক সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। ইবন আল-বিরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক আর বার্নিয়ে, এই কজন সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এছাড়াও অনেক পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, তাদের সম্পর্কে আমরা একদিন বলেছিলাম অল্প করে। আজকে প্রধানত আমরা আলোচনা করব আব্দুর রাজ্জাক নিয়ে, যিনি ছিলেন পারস্য বা ইরানের হেরাত প্রদেশের একজন অধিবাসী। এই সম্পর্কে জানার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেলে আমরা প্রধানত ক্লাস 11 এবং 12 এর কলা বিভাগের সমস্ত সাবজেক্ট প্রায়, তার সঙ্গে বাংলা ইংরেজির বিভিন্ন ক্লাসেস তোমাদের জন্য প্রোভাইড করছি। এবার অনেক চ্যাপ্টারে অনেকগুলো টপিক হয়তো তোমরা ঠিকঠাকভাবে ভিডিও পাচ্ছ না। সেটা কেন পাচ্ছ না? কারণ সেই সমস্ত ভিডিওগুলো আমাদের কিন্তু আনলিস্টেড করা আছে। আমাদের নিজস্ব কিছু স্টুডেন্ট রয়েছে যারা অনলাইন অফলাইনে আমাদের কাছে পড়ে, তাদের জন্য তো কিছু কিছু আমাদের রাখতে হবে। সেই জন্য সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করা সম্ভব নয়। যতগুলো সম্ভব আমরা সেগুলো আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য। ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করবে। তোমাদের যে সমস্ত কথোপকথন আমাদের সঙ্গে প্রয়োজন রয়েছে তার জন্য কমেন্ট করো। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং অন্যান্য বিভিন্ন আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্কগুলো আমরা প্রোভাইড করে রেখেছি, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হও। খুব ভালো করে আমরা পড়াশোনা করব। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারটা আপাতত আমরা কিন্তু 40-এ 40 টার্গেট নিয়ে এগোচ্ছি। যে সমস্ত সাবজেক্টে 35, সেগুলো 35 টার্গেট থাকছে আমাদের। যারা আমাদের কাছে অনলাইন অফলাইনে পড়তে চাও চটপট করে যোগাযোগ করো। অফলাইনে বিশেষ করে আমাদের সিট সংখ্যা কিন্তু সামান্য রয়েছে, আর কিছু অল্প সংখ্যক ছেলে মেয়ে আমরা এখানে অ্যাডমিশন নেব। তাহলে আমরা যেটা প্রধানত আলোচনা করব আব্দুর রাজ্জাক নিয়ে। এই আব্দুর রাজ্জাক কে ছিলেন? পারস্যের, বা বর্তমান যে পারস্য তোমরা নিশ্চয়ই জানো ইরান হয়ে গেছে, একটা হট টপিক বর্তমান সমাজে বা বর্তমান দিনে আমাদের একটা অত্যন্ত হট টপিক হচ্ছে ইরান। ইরান একটা ছোট দেশ হয়ে এত বড় শক্তিশালী দেশ আমেরিকা, ইসরায়েল তাদের সঙ্গে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। একদম চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। সেখানে যে হরমুজ প্রণালী, তার প্রসঙ্গ আমাদের কিন্তু এখানে আসবে আজকের আলোচনায়। তো আব্দুর রাজ্জাক সেই পারস্য বা ইরানের একজন অধিবাসী ছিলেন। তার পুরোপুরি যে প্রকৃত নাম রয়েছে তার নাম হচ্ছে কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক বিন জালালউদ্দিন ইশাক আস সামারখন্দি। তার বাবার নাম ছিলেন কি? জালালউদ্দিন ইশাক। তার বাবা প্রধানত তৈমুরীয় যে রাজবংশ রয়েছে সেখানকার একজন শাসক মির্জা শাহরুখের অধীনে কাজী এবং ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তৎকালীন যে হেরাত প্রদেশ বা পারস্যের হেরাত অঞ্চলের শাসকের নাম বললাম মির্জা শাহরুখ, তার কাছে একজন কর্মচারী বা আমরা বলতে পারি কাজী এবং ইমাম ছিলেন কিন্তু আমাদের জালালউদ্দিন ইশাক। তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন, সম্রাটের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পরে সম্রাটের চোখে এলো তার ছেলে। তার ছেলের নাম আমাদের আব্দুর রাজ্জাক, যার পুরো নাম আমরা বলেছি কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক বিন জালালউদ্দিন ইশাক আস সামারখন্দি। বিন মানে তার বাবার নামটা যোগ করা হয়েছে। পূর্বেও বলেছি বিভিন্ন পর্যটকদের উদাহরণ দিতে গিয়ে যে সেখানে আমাদের বিন দিয়ে তার বাবার নামগুলো ব্যবহার করা হচ্ছে। আল বিরুনির ক্ষেত্রে, ইবন বতুতার ক্ষেত্রে আমরা এগুলো তোমাদের জানিয়েছিলাম। যেমন সচিন তেন্ডুলকরের নামের পর যদি তার বাবার নাম যোগ করা যায়, বা অর্জুন তেন্ডুলকরের অর্জুন সচিন তেন্ডুলকর যদি যোগ করা যায়, এইরকম একটা বিষয়। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এইবার আমাদের এই যে আব্দুর রাজ্জাক রয়েছেন, তিনি জন্মগ্রহণ করেছেন 1413 সালের 7ই নভেম্বর পারস্যের হেরাত, বা বর্তমান যেটা আফগানিস্তানের ওই অংশটা চলে গেছে, তখন পারস্য বা ইরানের অংশ কিন্তু এটা ছিল। তো সেখানে তার যে সময়কাল, বাবার ওখানে ওই পরবর্তীকালে সম্রাটের সুনজরে আসার পর সম্রাট তাকে দূত হিসেবে নিয়োগ করলেন এবং সেখান থেকে ভারতবর্ষের কালিকট যে বন্দর রয়েছে সেই কালিকট বন্দরে তাকে পাঠালেন। দূত হিসেবে পাঠিয়েছেন কালিকট বন্দরে। কালিকট বন্দরে তৎকালীন শাসক যারা ছিলেন তাদের দরবারে কিন্তু আমাদের আব্দুর রাজ্জাককে পাঠানো হলো। ঠিক আছে, এইবার কালিকট বন্দরে জামরিন রাজা যারা ছিলেন তারা কিন্তু শাসন করতেন সেই সময়। জামরিন সম্পর্কে আমরা জানবো। আব্দুর রাজ্জাক সেখান থেকে এসে জামরিনদের ওখানে থেকে কালিকট বন্দরে কিছুদিন সময় কাটালেন। সেখান থেকে তিনি গিয়ে বিজয়নগর সাম্রাজ্যে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক দ্বিতীয় দেবরায়ের আমলে তিনি সেখানে গিয়েছিলেন। তার কাছ থেকে আমরা এই যে ভারতের যে তার ভ্রমণ, বিশেষ করে কালিকট বন্দর এবং বিজয়নগর সাম্রাজ্য, তার সম্পর্কে বিস্তারিত তিনি লিখেছেন। তার বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে মাতলা উস সাদেইন ওয়া মাজমা উল বাহরিন। এই গ্রন্থের একটা খণ্ড রয়েছে যেটা 45 পৃষ্ঠার একটা অধ্যায়, সেখানে তিনি প্রধানত ভারতবর্ষ সম্পর্কে আলোচনা করেছেন। আব্দুর রাজ্জাক কি করলেন? 1442 সালের জানুয়ারি মাসে কিন্তু আমাদের ওই মির্জা শাহরুখের দূত হিসেবে ভারতবর্ষে যাত্রা শুরু করলেন। তিনি প্রথমত সেখান থেকে কোহিস্তান এলেন, তারপর সেখান থেকে কেরমান
সেখান থেকে হরমুজ যে বন্দর রয়েছে, বর্তমানে যে হরমুজ প্রণালীটা একটা গুরুত্বপূর্ণ টপিক বিশ্বের কাছে, সেই হরমুজ বন্দর পেরিয়ে মাস্কাটে এলেন, সেখান থেকে কারিয়াতে এলেন, তারপর সেখান থেকে কালিকট বন্দরে পৌঁছালেন। এই কালিকট বন্দরের যে শাসক রয়েছে জামোরিন, তাদের কাছে তিনি এলেন। সেই জামোরিনদের সম্পর্কে তিনি বলেছেন যে সেই সময়কার যারা পোশাক পরতেন প্রধানত ছোট, শুধু কোমরের নিচে থেকে একটা ল্যাঙ্গট টাইপের একটা জিনিস পরতেন, আর উপরে সমস্ত দেহ তাদের খালি থাকতো। আর এই অঞ্চলের লোকজন সম্পর্কে আমাদের আব্দুর রাজ্জাক বলেছেন সেখানে কৃষ্ণ বর্ণের লোকজন প্রধানত দেখা যেত। এখানকার যিনি শাসক থাকতেন তিনিও কিন্তু খালি গায়ে থাকতেন, তার সঙ্গে সঙ্গে তার দেহে কিন্তু প্রচুর অলংকার থাকতো, বিভিন্ন সোনা রূপা মণি মুক্তা খচিত বিভিন্ন অলংকার তাদের দেহে দেখা যেত। এইবার এখানে তিনি জামোরিনদের সম্পর্কে একটা বিশেষ কথা বলেছেন যে জামোরিনদের যারা উত্তরাধিকার পেত তারা প্রধানত কোনো রাজার ছেলে বা রাজার ভাই বোন এরা কিন্তু উত্তরাধিকার সূত্রে রাজা হতে পারতো না। জামোরিনদের যারা বোনের ছেলে রয়েছে তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু রাজত্ব পেত। এই জামোরিনদের কাছে, জামোরিন সম্রাটের কাছে কিছুদিন কাটানোর পর হঠাৎ কিন্তু একদিন বিজয়নগর সাম্রাজ্যের একজন দূত এসে জামোরিন রাজ দরবারে বললেন যে রাজা দ্বিতীয় দেবরায় আব্দুর রাজ্জাককে ডেকে পাঠিয়েছেন বা আব্দুর রাজ্জাককে তার রাজ্যে অভ্যর্থনা জানাতে চান। তৎকালীন সময় কিন্তু এই জামোরিন যে শাসন বা সে সাম্রাজ্য সেটা কিন্তু বিজয়নগরের অধীনস্থ না হলেও বিজয়নগর সম্রাট দেবরায়ের এত কিন্তু প্রতিপত্তি ছিল, এত তার ক্ষমতা ছিল, সেই জন্য তারা অস্বীকার করতে পারলো না এবং সরাসরি আব্দুর রাজ্জাককে বিজয়নগর সাম্রাজ্যে পাঠানো হলো। বিজয়নগর সাম্রাজ্যের উদ্দেশ্যে আব্দুর রাজ্জাক যাত্রা শুরু করলেন। কিছু পথ তিনি জাহাজে গেলেন, সেখান থেকে যাওয়ার পর খালি পায়ে হেঁটে তিনি পৌঁছালেন বিজয়নগর সাম্রাজ্যে। বিজয়নগর সাম্রাজ্য সুবিশাল একটা সাম্রাজ্য, তার বিশাল বড় মহিমা। রাজা ছিলেন একদম উঁচু স্তরে থাকতেন, একটা বিশাল বড় 40টা সিংহাসন সম্বলিত একটা রাজ দরবার আব্দুর রাজ্জাকের বর্ণনায় যেটা আমরা পেয়েছি। তো সেখানে পৌঁছানোর পর তিনি দেখলেন যে রাজার দেহে বিভিন্ন ধরনের উন্নত মানের বস্ত্রাদি রাজা পরে রয়েছেন এবং অসংখ্য মণিমুক্তা খচিত বিভিন্ন অলংকার রাজার গায়ে দেওয়া রয়েছে। তিনি রাজা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে জানালেন যে রাজার যে রং, গায়ের রং ছিল ঠিক জলপাইয়ের মতো। তারপর রাজা সম্পর্কে তিনি আরো বলেছেন রাজার অন্দরমহল বিশাল বড়, সেখানে প্রায় 700+ পত্নী এবং উপপত্নী ছিলেন কিন্তু রাজা, তার বর্ণনায়। সেই পত্নী সম্পর্কে আমরা জেনেছি। তারপরে বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে যখন আব্দুর রাজ্জাক বলছেন তখন তিনি জানালেন যে পৃথিবীতে এত সুন্দর শহর আর কোথাও নেই। তিনি বর্ণনা করতে গিয়ে জানালেন যে পৃথিবীতে এই ধরনের শহর কেউ কখনো চোখে দেখেনি এবং কখনো কানে শোনেনি। তিনি তার দেশের যে সমস্ত শহর রয়েছে, তাছাড়া বিভিন্ন মক্কা মদিনা যে ইসলামিক শহরগুলো রয়েছে, সেই সময় সবগুলো শহর মিলিয়ে তার চোখে মনে হয়েছে যে বিজয়নগর সবচেয়ে উন্নত মানের শাসন। এই সম্পর্কে তিনি একটা কোট করেছেন, সেটা আমি কোট আনকোট বলছি। দ্য সিটি অফ বিজয়নগর ইজ সাচ দ্যাট দ্য পিউপিল অফ দ্য আই হ্যাজ নেভার সিন এ প্লেস লাইক ইট and the air of intelligence has never been informed that there existed anything to equal in the world. বলছে চোখে দেখা এবং কানে শোনা এত সুন্দর শহর আর পৃথিবীতে নেই। এটা আব্দুর রাজ্জাকের বর্ণনায় কিন্তু আমরা পেয়েছি। তিনি এখানকার প্রাসাদগুলো দেখেছেন। এই বিজয়নগর সাম্রাজ্য বর্ণনা করতে গিয়ে তিনি একটা সুন্দর বিষয় আমাদের জানিয়েছেন যে এইখানে কিন্তু বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত ছিল। তিনি 3টে মুদ্রার কথা প্রধানত বলেছেন। সেই 3টে মুদ্রা হচ্ছে বরাহ, পেরতাপ আর ফেনম। এছাড়া এক ধরনের রূপার মুদ্রার কথা তিনি উল্লেখ করেছেন যার নাম ছিল তর। এখানে তিনি বিভিন্ন ধরনের মন্দিরের কথা উল্লেখ করেছেন। প্রধানত আব্দুর রাজ্জাকের বর্ণনায় আমরা জানতে পারি যে এখানে হিন্দু শাসকরা থাকলেও মুসলিম যে সমস্ত লোকজন এবং অন্যান্য ধর্মের লোকজনরা কিন্তু একদম নির্দ্বিধায় চলাফেরা করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতে পারতো। এই সমস্ত সম্পর্কে বর্ণনা আমরা পেয়েছি। বিজয়নগর সাম্রাজ্যের দেওয়ানের পদমর্যাদার কথা তিনি বারবার বলেছেন যে রাজার পরে পরেই একদম পদমর্যাদার দিক থেকে ছিলেন দেওয়ান। একদম রাজপ্রাসাদের পাশাপাশি কিন্তু দেওয়ানদের জন্য একটা বড় প্রাসাদ তৈরি করা হতো। সেখানেও এক ধরনের বিভিন্ন সিংহাসন থাকতো যেখানে দেওয়ান মশাই থাকতেন, তার নিচে বিভিন্ন ধরনের কর্মচারী থাকতেন যারা লেখালেখি করতেন। দেওয়ান প্রধানত 7টা দরজা পার হয়ে রাজার সঙ্গে দেখা করতে যেতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ করে আবার নিজের দরবারে কিন্তু ফিরে আসতেন। আব্দুর রাজ্জাকের বর্ণনা একটা বিশেষ অনুষ্ঠানের কথা আমরা জানতে পেরেছি, মহানবমী। তার চোখে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে মহানবমীর অনুষ্ঠান। এইখানে বিভিন্ন হাতি ঘোড়া সুসজ্জিত হয়ে বড় বড় পদযাত্রা বেরোতো, যেখানে বিভিন্ন আমির ওমরা যারা রয়েছেন, বড় বড় পদমর্যাদাধারী রয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন যারা রাজা রয়েছেন বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামন্ত প্রভু রয়েছেন, বড় বড় জমিদার রয়েছেন, তাদেরকে রাজা ইনভাইট করতেন এবং সেখানে বড় আকারে মহানবমী কিন্তু পালন করা হতো। এই সমস্ত সম্পর্কে আমরা জেনেছি। তারপর প্রায় 2 বছর মতো বিজয়নগরে থাকার পর আব্দুর রাজ্জাক নিজের দেশে ফিরে যান।
তিনি কালিকট বন্দরে প্রায় ছিলেন 6 মাস, তারপরে বিজয়নগরে 2 বছর থেকে তিনি নিজের দেশে ফিরে যান এবং পরবর্তীকালে কিন্তু সম্ভবত 1482 সালের আগস্ট মাসে সেই হেরাত নামক যে তার যে জন্মস্থান রয়েছে, বর্তমানে সেটা আফগানিস্তানের অন্তর্গত, আগে ছিল পারস্য বা ইরানের অন্তর্গত, সেখানে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। এই ছিল আজকের আমাদের আলোচনা। প্রথমত আব্দুর রাজ্জাক সম্পর্কে আমরা জেনেছি, আব্দুর রাজ্জাকের সম্পর্কিত ভারতবর্ষের যে বিবরণ তিনি দিয়েছেন সেটা আমরা জেনেছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে। এটা করলে পর্যটকের দৃষ্টিতে ভারত আমাদের পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ এসিকিউ তোমাদের লেখানো হয়ে গেছে। প্রথমত তোমাদের পরীক্ষায় আসবে এমসিকিউ, কিন্তু আমরা মুখস্থ করার জন্য তোমাদের যে এসিকিউ আকারে সেগুলো দিয়েছি, প্রোভাইড করেছি। তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং এই চ্যাপ্টারটা পুরোপুরি রেডি করবে। এর মক টেস্ট আমাদের রেডি আছে, আমরা অনেকগুলো মক টেস্ট নেব। যারা অনলাইনে মক টেস্ট দিতে চাও এবং আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও, চটপট করে ডেসক্রিপশন থেকে আমাদের নম্বর নিয়ে যোগাযোগ করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব মন দিয়ে পড়াশোনা করবে। চলো, টাটা।